বৃহস্পতিবার দিবাগত রাত থেকে প্রচণ্ড জ্বরে আক্রান্ত আমি। তারপর আপনার গত বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার, গতকাল সোমবারই তো গেল। হ্যাঁ, সোমবারে আমি ডেঙ্গু পরীক্ষা করাই মিরপুর থেকে, একটা স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার থেকে ডেঙ্গু পরীক্ষা করে সেখানে আমি কোভিডে আক্রান্ত হই। ওনারা বলে আমি লেট না করে তাৎক্ষণিক মহাখালী ডিএনসিসি হাসপাতালে চলে আসি। আসার পরে ওনারা আমার তাৎক্ষণিক ভর্তি নেয়। আমার পরীক্ষা নিরীক্ষা যা কিছু যাবতীয় যা লাগবে ওনারা সব কিছু সুন্দরভাবে সব কিছু মেনটেন্যান্স করে, প্লাস আমি সার্বিক তত্ত্বাবধানে আমি ভালো আছি। আমার কোনো ত্রুটি বিচ্যুতি কোনো কিছু নেই। সরকারের উদ্যোগ আছে, হইলে সব বাটপার, এই বাটপার এখনও শেষ হয় নাই। কারণ এই মেডিসিনের, এই ওষুধের ভিতরে মূলত মেন কোনো মেডিসিন নেই, শুধু আছে কেরোসিন। কেরোসিন দিয়ে এভাবেই ওরা চালাচ্ছে, আসে আসে না, আসে আসে না, এভাবেই চালাচ্ছে ওরা। মশা কমতেছে না। মশা আছে, মশা কমতেছে, মশা কমতেছে না। আমি মনে করি আমাদের যে মেডিসিনটা দেওয়া উচিত, ওই মেডিসিনটা যতটুকু সরকারি আইনে আছে বা আমাদের চিকিৎসা বিজ্ঞানে আছে, ঠিক ততটুকুই প্রয়োগ করা উচিত। মানে আমরা যে ডেঙ্গু মশা প্রতিরোধের যে মেডিসিনটা যে আছে, ওই মেডিসিনটা আমাদের বিন্দুমাত্র যেন কারচুপি না হয়। ঠিক আছে, সরকারি কর্মচারী বিন্দুগুলা যে ওই মেডিসিনগুলা যেন ঠিকভাবে মাঠ পর্যায়ে যেন প্রয়োগ করে, ডেঙ্গুর কেন্দ্রস্থলে যেন ঠিকভাবে প্রয়োগ করে, বা ওই এলাকায় যেন তদারকি ঠিকভাবে ওরা করে। যদি এটা করে তাহলে আমরা এতটা আক্রান্ত হওয়ার কথা না। মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলাম পরশুদিন। তখন আমার বলছিল হলো 2,15,000। আমার কালকে বিকালে বলছিল শুধু 15,000। বলছে ঢাকা যেয়ে ভর্তি হইতে হবো অতি শীঘ্রই, তাছাড়া আমরা এই যে পারম না। আমরা পরে কাল রাত্রে ঢাকা এসে ভর্তি হয়েছি, 8টার দিকে ভর্তি হয়েছে এসে। মুনুর মানিগঞ্জ গিলন্ড, মুনুর সিটি মানিগঞ্জ গিলন্ড। চিন্তিত মানে আমরা বাড়িতে সবাই ক্লান্ত একবারে, চিন্তিত মানে সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে যে কই 2,15,000 আর শুধু 15 এসে গেছে। চিন্তিত হইতো, অনেকটা চিন্তিত এগুলো নিয়ে। ওই জন্যই তো আমরা দ্রুত চলে আসি, কালকে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা চলে আসি। ভোগান্তি মানে বড় ধরনের ভোগান্তি এগুলো হয়রানি করছে। আবার রাতটা আবার ফোন দিছে, ওই জায়গায় আমাকে এক লোক আছে নার্স, সে ফোন দিচ্ছে 1.5 লাখ কথা বলছে যে ভুল হয়েছে, 1.5 লাখ বলছে। কোন ধরনের ভুল হেরাই ভালো বলতে পারবে এগুলো। এখানে বলছিল 1,21,000, আজকে করছে আবার আজকের কাগজ আবার করতে বলছে আর কি 1,21,000। ভোগান্তি বলছে, চিন্তিত বাড়ি থেকে সবসময় কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে আসতো, মনে আমার বাড়ির কাছে আসলো, সবসময় আসতো, দেখতো, সমস্যা ছিল না। এখন তো আসতে পারতেছে না, ফোনের দিন বের খালি ফোনে যোগাযোগ করতেছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। কী করবো, ভোগান্তি বড় ধরনের ভোগান্তি যে আমরা 4-5 জন লোক আমরা এসে এই যা রয়ে গেছি। এখন তিনি স্যার বললো যে আছে এটা সমস্যা না, আজকে একটা পরীক্ষা দিছে, যে পরীক্ষা যদি ভালো এরকম যদি রিপোর্ট হয় তা কালকে চলে যেতে পারবে। বর্ষাটা শুরু হয়ে এখনও কিন্তু বৃষ্টির সিজনটা চলছে, প্রলম্বিত একটা বর্ষার সিজন দেখা যাচ্ছে। শুধু তাই না, মাঝে বেশ ভয়াবহ বন্যা হয়ে গেল, বিভিন্ন জায়গায় পানি মানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে মশার বংশবৃদ্ধি অনেক বেশি হয়েছে। এটা একটা কারণ, বেশি লম্বা সময় ধরে ডেঙ্গুর প্রকোপটা থাকায়। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র শিশুরা না, বড় বয়স্ক রোগী এবং শিশু সব ধরনের বয়সের রোগীরাই মানুষে আক্রান্ত হচ্ছে। তো আমাদের এখানে শিশু রোগীর এখন যে পর্যন্ত যে পরিমাণ রোগী ভর্তি থাকছে, মোটামুটি তার 85 to 90% হচ্ছে ডেঙ্গু পেশেন্ট। হ্যাঁ, ডেঙ্গুর পেশেন্টের মৃত্যুহার বৃদ্ধির বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গু রোগীদের মর্টালিটির মেইন কারণটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং শকটা যথাযথ সময়ে যথাযথভাবে ম্যানেজ করতে না পারাটাই হচ্ছে প্রধান কারণ। হ্যাঁ, ডেঙ্গুতে যে প্রবলেমটা হয়, জ্বর কমতে শুরু করলে পেশেন্টের ব্লাড প্রেশার কমে যায়, ফ্লুইড লিকেজ শুরু হয়, প্লাজমা লিকেজ শুরু হয়, ব্লাড প্রেশার কমে যায়। এবং এই শকটা যদি প্রম্পটলি, খুব দ্রুত অ্যাপ্রোপ্রিয়েট ফ্লুইড থেরাপির মাধ্যমে আমরা ম্যানেজ করি, বিভিন্ন ধরনের স্যালাইন ব্যবহার করে বা মুখে খাওয়ানোর জন্য স্যালাইন দিয়ে ম্যানেজ করতে পারলে কিন্তু অনেক রোগী রিকভার করে যায়। হ্যাঁ, এই শকটা যদি কোনো কারণে প্রলম্বিত হয় তাহলে সেক্ষেত্রে ইরিভার্সিবল শকে চলে যায় রোগী, এবং এই ক্ষেত্রে পেশেন্টকে বাঁচানো অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। তো শক ঠিকমতো ম্যানেজ করতে না পারার
অন্যান্য বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে অনেক সময় রোগীরা বুঝতে পারে না, তারা অনেক সময় দেরিতে হেলথ কেয়ার সেন্টারে আসে বা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে থেকে দেখা যায় অনেক সময় একটু দেরিতে রেফার হয় টারশিয়ারি সেন্টারে, এবং রেফার্ড হওয়ার পথেও অনেক সময় দেখা যায় রোগী যে অবস্থায় রেফার্ড হয় তার চেয়ে খারাপ অবস্থা নিয়ে পরবর্তী সেন্টারে আসে, কারণ অন দ্য ওয়েতে একটা লম্বা সময় জার্নিতে থাকে, ওই সময় তাদের ফ্লুইড থেরাপি ঠিকমতো হয় না, মুখে খাওয়ার হয়তো বা তাদের ক্যাপাসিটি থাকে না, এই কারণে আলটিমেটলি যখন হসপিটালে এসে পৌঁছায় তখন দেখা যায় যে রিভার্সিবল শকটা ইরিভার্সিবল শকে কনভার্টেড হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে যে এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম। কিছু পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেঙ্গুটা বিভিন্ন অর্গানকে ইনভলভ করে, লিভার, প্যানক্রিয়াস, তার কার্ডিয়াক সিস্টেম, ব্রেইন, অনেক ধরনের অর্গানকে ইনভলভ করে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র ফ্লুইড থেরাপির মাধ্যমে রোগীকে বাঁচানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, ওইসব পেশেন্টের মর্টালিটি বেশি। আর যেসব রোগীর ক্ষেত্রে যদি কোনো ধরনের কোমরবিডিটিস থেকে থাকে, যেমন অ্যাজমা, তার প্রি এক্সিস্টিং কোনো কার্ডিয়াক প্রবলেম যদি থেকে থাকে, অথবা তার কোনো ক্রনিক ইলনেস যদি থেকে থাকে, এ ধরনের রোগীরাও ঝুঁকির মধ্যে থাকে। আর আমার শিশুদের ক্ষেত্রে বলতে পারি যে যাদের ইনফ্যান্ট, খুব ছোট বাচ্চা, তাদের ক্ষেত্রে তারা একটু রিস্ক জোনে আছে, এদেরকে অ্যাসেস করাটাও একটু কঠিন হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এদের ক্ষেত্রে মৃত্যু হারটা একটু বেশি থাকে।